দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ চার্জিং স্টেশনের কারণে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট নীতিমালার পরামর্শ সিপিডির। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করবে বাংলাদেশ। জাপানের জন্য উন্মুক্ত হবে 97টি উপখাত, বাংলাদেশের জন্য 104টি। শুরু হতে যাচ্ছে রিহ্যাব আবাসন মেলা। ফ্ল্যাট বিক্রির স্থবিরতা কাটবে আশা ব্যবসায়ীদের। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ চার্জিং স্টেশনের কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। একই সাথে যত্রতত্র লেড অ্যাসিড ব্যাটারি রিসাইকেলের কারণে বাড়ছে পরিবেশ দূষণ, আর নির্দিষ্ট গতিসীমা ও প্রশিক্ষণের অভাবে বাড়ছে সড়ক দুর্ঘটনা। সোমবার সিপিডির এক আলোচনায় এমন মত উঠে আসে, যেখানে এ খাতকে শৃঙ্খলায় আনতে একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন আলোচকরা। বিগত এক যুগে স্বল্প দূরত্বে যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ব্যাটারি চালিত বৈদ্যুতিক অটোরিকশা, যার ফলে দিনে দিনে এর সংখ্যা বেড়ে এখন পৌঁছেছে 60 লাখে। সিপিডি আয়োজিত এক সেমিনারে বলা হয়, এসব অটোরিকশার জন্য বৈধ চার্জিং স্টেশন আছে মাত্র 3300টি। তবে এর বাইরেও রয়েছে 48,000-এর বেশি অবৈধ চার্জিং স্টেশন, যেগুলোর মাধ্যমে সরকার বছরে 4,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। যত্রতত্র এই গাড়ির গ্যারেজ তৈরি হচ্ছে এবং লাইসেন্সবিহীন গাড়ি তৈরি হচ্ছে। অবৈধভাবে চার্জিং স্টেশন তৈরি করে বিদ্যুৎ নেবার কারণে সরকার বা বিদ্যুৎ বিভাগ আয় বা রাজস্ব বঞ্চিত হচ্ছে। সিপিডি বলছে, সরকার শুধু রাজস্বই হারাচ্ছে না, বরং এসব 3 চাকার অটোতে ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারির কারণে বাড়ছে পরিবেশ দূষণও। গবেষণা বলছে, দেশে 1100-এর বেশি অবৈধ লেড অ্যাসিড ব্যাটারির রিসাইক্লিং কারখানা রয়েছে, যেগুলোর কারণে দেশে 35% শিশুর শরীরে লেডের অস্বাভাবিক মাত্রা পাওয়া গেছে। একই সাথে এই বাহনটি কত গতিতে চলবে, ব্রেকিং সিস্টেম কেমন হবে, তার কোনো নির্দেশনা না থাকায় প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা। ইতিমধ্যে এই যানবাহনকে ঘিরে বিভিন্ন রকমের নেতিবাচক খবর আসতে শুরু করেছে। যেমন শহরে ভিড় বাড়ছে, শুধু পাড়ায় মহল্লায় নয়, এমনকি মূল রাস্তায় বা মহাসড়কে এদের উপস্থিতি দেখা যাচ্ছে। দুর্ঘটনা বাড়ছে, এতে আহত ও মৃত্যু ঝুঁকির পাশাপাশি মৃত্যু এবং আহতর ঘটনা সংখ্যাও বাড়ছে। লেড অ্যাসিড ব্যাটারির জায়গায় লিথিয়াম আয়ন ব্যাটারিটা বেটার হবে। ইনিশিয়ালি কস্টিংটা লিথিয়াম আয়নে বেশি হবে, বাট ইন দ্য এন্ড এটা চার্জিং সাইকেল অনেক বেশি, এটা লাইফ স্প্যান অনেক বেশি, খরচ কিন্তু কম পড়বে। এই জিনিসটা হয়তো ওনাদের মাথায় ঢুকছে না। এটা আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে বোঝাতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, ব্যাটারি চালিত বৈদ্যুতিক অটোরিকশাকে শৃঙ্খলায় আনতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিআরটিএ দুটি আলাদা নীতিমালা তৈরি করেছে। তবে একাধিক নয়, একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের তাগিদ দেওয়া হয় আলোচনায়। দ্রুত একটা পলিসি করে কতগুলো রিক্সা ঢাকা শহরে থাকবে, এই শুড বি আইডেন্টিফাইড। আমি মনে করি করে আমরা সেই পরিমাণে লাইসেন্স দিব, দিয়ে ওইগুলোর বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা ঢাকা শহরে বের করে দিতে হবে। এটা হচ্ছে সোজা কথা। সেকেন্ড হচ্ছে, মহাসড়ক বা জেলা সড়ক কোথাও কিন্তু এই রিক্সা চলতে পারবে না, এটা চলা উচিত না। তাতে হয় কি, আমার যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো অন্যগুলো আছে সেগুলো কিন্তু চলতে পারছে না। এখন এই জিনিসগুলো জবরদস্তি করে তো আর করা যাবে না, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এটা পলিসি তৈরি করতে হবে। টেকসই পরিবহন হতে পারে এবং যেন সবাই এটাকে অ্যাভেল করতে পারে, এবং এটাকে সেইভাবে করেই কিভাবে আনা যায় তার জন্য একটা আমরা মনে করি বিআরটি এর অধীনে হতে পারে। বক্তারা বলেন, শুধুমাত্র রাস্তাঘাট, ফুটপাত ও যানবাহনের মান উন্নয়ন করা গেলে অটোরিকশার উপর নির্ভরতা কমবে অন্তত 20%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপি এর খসড়া চূড়ান্ত হয়েছে। আগামী মাসে চুক্তি সই হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সোমবার সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির নেগোসিয়েশন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, বাংলাদেশ প্রথম কোনো দেশের সাথে এই অর্থনৈতিক চুক্তি করতে যাচ্ছে। চুক্তির মাধ্যমে বাংলাদেশ জাপানের জন্য 97টি উপখাত উন্মুক্ত করতে সম্মত হয়েছে। অন্যদিকে জাপান বাংলাদেশের জন্য 120টি উপখাতে 4টি মোড়ে সার্ভিস উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তি বাংলাদেশের জন্য বাণিজ্য ও অর্থনৈতিক সুফল বয়ে আনবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। এটা আমাদের পারস্পরিক দুই সরকারের রাটিফিকেশনের মাধ্যমে চুক্তিটি আশা করা যায় যে আগামী মাসের শেষ নাগাদ স্বাক্ষরিত হবে। এটা আমাদের ইতিহাসে প্রথম অর্থনৈতিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা প্রায় 97% অধিক পণ্য বাণিজ্য সুবিধা নিয়ে জাপানে আমরা যেতে পারবো, এবং আমাদের এই চুক্তির ব্যাপ্তি আমাদের মানব সম্পদ, সেবা খাত, উৎপাদনশীল খাত সহ আমাদের মুভমেন্ট অফ ন্যাচারাল পারসনস সহকারে
আমাদের একটা সামগ্রিক চুক্তি। বিশদ নগর পরিকল্পনার ড্যাপের কয়েকটি ধারা সংশোধনের ফলে আবাসন খাতের স্থবিরতা কাটবে বলে আশা রিহ্যাবের। সেই সাথে চলতি বছর আবাসন মেলাও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংগঠনটির। সোমবার রাজধানীতে আবাসন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় রিহ্যাব। দেশের আবাসন ব্যবসায়ের আকার 2 লাখ কোটি টাকার উপরে, যার মাধ্যমে সরকার পাচ্ছে রাজস্ব। প্রসারিত হচ্ছে রড সিমেন্টের মতো 2 শতাধিক সহায়ক শিল্প। তথ্য বলছে দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে 15% অবদান রাখছে আবাসন খাত। কর্মসংস্থান তৈরি করছে প্রায় 1/2 কোটি মানুষের, যা প্রায় 2 বছরের বেশি সময় ধরে স্থবির হয়ে পড়েছিল রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের কারণে। তবে সম্প্রতি ড্যাপের কয়েকটি ধারা সংশোধন করে গেজেট প্রকাশ করায় আবারও এই খাতের গতি ফিরবে বলে আশা রিহ্যাবের। এটা হলো একটা ব্যালেন্স, একটা ড্যাব এবং ইমারত নির্মাণ বিধিমালা হয়েছে। এখানে অনেক হয়তো আছে, অনেক আপনার ডিসঅ্যাডভান্টেজ গুলোও আছে, সেগুলো আমরা ভবিষ্যতে আমরা সরকারের সাথে ওই বিষয়গুলো নিয়ে আলাপ করে ওগুলো সুরাহ করবো ইনশাল্লাহ। ড্যাব এবং ইমারত বিধিমালা যেটা প্রণয়ন করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই। এটা নিয়ে আমরা সামনের দিকে মানুষের ব্যবসা বাণিজ্যও থাকবে, নিয়ম কানুন মেনে ভবন বানাবে। উদ্যোক্তাদের আশা আবাসন খাতের স্থবিরতা কাটাতে সহায়ক হবে এবারের মেলা। টেকসই বন্ধন তৈরি করবে উদ্যোক্তা আর ক্রেতাদের মাঝে। রিহ্যাবের দাবি, বর্তমান বাস্তবতা বিবেচনায় ভূমিকম্প সহায়ক ভবন তৈরিতে জোর দেওয়া হচ্ছে। কোয়ালিফাইড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং কোডের যে নিয়ম কানুনগুলো মেনে তারা বিল্ডিং তৈরি করে, এবং যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের তারা কিন্তু ওই কমপ্লায়েন্স দেখেন যে ভূমিকম্প প্রতিরোধ সহায়ক যাতে বিল্ডিংটা হয়। তা আমরা এই 21শে নভেম্বর ভূমিকম্প ঘটার পর থেকে আমরা আরো বেশি সচেতন। বাড়তি দামের কারণে ফ্ল্যাট বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে স্বীকার করে রিহ্যাব। তবে জমির দাম, শ্রমিকের মজুরি আর নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্যের কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না বলেও দাবি তাদের। জমির মূল্যের কারণে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে, নির্মাণ সামগ্রীর বৃদ্ধির কারণে আমাদের এটা আপনার দামটা বেড়ে যাচ্ছে। সরকার যদি আমাদেরকে ল্যান্ড দিতেন তাহলে আমাদের নির্মাণ খরচ খুবই কম, সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য আমরা জমি অ্যাপার্টমেন্ট করে দিতে পারতাম। সেই সুযোগটা কিন্তু আমাদের নেই। তারপরেও ফ্ল্যাটের দাম মধ্যবিত্ত ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে রিহ্যাব ফেয়ার 2025। আগামী 24 থেকে 27 ডিসেম্বর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় থাকবে আবাসন খাতে 220টি স্টল। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতি সীমান্তের অব্যবহৃত জমিতে চাষ হচ্ছে কফি। 2 উপজেলার শতাধিক কৃষক নিজেদের বাগানে লাগিয়েছেন প্রায় 70,000 কফি গাছ। শেরপুর জেলার রিপোর্টার আবুল হাশিমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি এলাকার মাটির আর্দ্রতা ও উর্বর শক্তি কফি চাষের উপযোগী। শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলা সহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী 60টি গ্রামে কফির এই বাগান ছড়িয়ে রয়েছে। সীমান্তের গ্রামগুলোতে কফি চাষের মূল উদ্যোক্তা নালিতাবাড়ির কৃষিবিদ সাজ্জাদ হোসেন। 2021 সালের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কৃষি কর্মকর্তা হিসেবে বান্দরবনে দায়িত্ব পালনের সময় কফি চাষ দেখেই নিজে কফি চাষে আগ্রহী হন। পরে চাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে 5 কেজি কফি ফল সংগ্রহ করে বীজ বানিয়ে নিজেই চারা উৎপাদন শুরু করেন। কৃষিবিদ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, নভেম্বর মাসে চারা উৎপাদনের জন্য প্রস্তুত করতে হয় জমি। বীজ বপনের 28 থেকে 45 দিনের মধ্যে চারায় পাতা গজায়। এক একটি চারা উৎপাদনে খরচ পড়ে 20 টাকা। চারা বিতরণের পাশাপাশি চাষিদের উৎপাদিত কফি ফলও কিনে নেন সাজ্জাদ হোসেন। পরে কফি ফল প্রক্রিয়াজাত করে তৈরি করেন কফি। সেই কফি চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। এত বড় একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আমি তুলে রাখা সম্ভব না। এখানে হিউজ কফির ডিমান্ড, অনেক চারা দরকার, অনেক এন্টারপ্রেনিয়র দরকার। আমি আশা করবো যে গভর্নমেন্ট এবং অন্যান্য সংস্থা যদি আমাকে সাপোর্ট দেয় বিভিন্ন ম্যান পাওয়ার বা চারা দিয়ে বিভিন্নভাবে, তাহলে কফির যে শিল্পটা বিশ্বে আপনারা জানেন যে তেলের পরে রপ্তানি বাণিজ্য, তেলের পরে কফির অবস্থান, সে শিল্পটাকে আমরা অনেক উঁচু নিয়ে যেতে পারি। সাজ্জাদ হোসেনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতির অনেকেই চাষ করছেন কফি। কফি বাগানে অনেকের কর্মসংস্থান হয়েছে। তো ইনশাল্লাহ আমার এখন প্ল্যান্ট রেডি আছে, আমার ফিল্ড রেডি আছে। ইনশাল্লাহ আমি ইন্টারেস্টেড, আর আমি এখানে আসলাম কফি চাষের পদ্ধতি দেখার জন্য। ঢাকায় এক কফি প্রদর্শনীতে সাজ্জাদ হোসেনের পরিচয় হয় নেদারল্যান্ডের এক কফি বিশেষজ্ঞ কর্নেলিস করের সঙ্গে। পরে কফি বাগান পরিদর্শন করেন তিনি।
বাংলাদেশের কফির মান খুবই ভালো, তবে একে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। এর জন্য প্রয়োজন কৃষকদের প্রশিক্ষণ ও গবেষণা। কৃষি বিভাগের হিসেবে দেশে দিনে প্রায় 1000 কেজির কফির চাহিদা রয়েছে, যার বেশিরভাগই আমদানি করতে হয়। এই আমদানি নির্ভরতা কমাতে সহায়তা করছে দেশে উৎপাদিত কফি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। খুলনার সবচেয়ে ব্যস্ত নৌঘাট রূপসা। প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয় এই ঘাট দিয়ে। তবে দীর্ঘদিন সংস্কার না হয় পল্টন ও গ্যাংওয়ে হয়ে পড়েছে বেহাল। যাত্রীদের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এসএম মিলনের ছবিতে মোস্তফা জামালের রিপোর্ট। রূপসাঘাটের দুই পাড়ের পল্টনে একাধিক জায়গায় লোহার পাত খসে তৈরি হয়েছে বড় বড় ছিদ্র। ভার বহনে দুর্বল হয়ে পড়েছে গ্যাংওয়ে। যেখানে সেখানে ইটকাঠের চালা বসিয়ে কোনোভাবে ঝুঁকি সামাল দেওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে পল্টন ও গ্যাংওয়ে এক প্রকার ব্যবহার অনুপযোগী। জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ ট্রলারে করে যাতায়াত করে। প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ঘাটের অবস্থা খুব ভালো না, অনেক জীবনের ঝুঁকি নিয়ে পারাইতে হয়। খানজাহান আলী সেতু চালু হলেও রূপসাঘাট এখনও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের পারাপারে গুরুত্বপূর্ণ। তবে অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে নৌকা চালানো, অতিরিক্ত যাত্রী বোঝাই, রাতের বেলায় বাতিহীন নৌকা চালানো সহ নানা কারণে বেড়েছে ঝুঁকি, যা দেখার যেন কেউ নেই। 30 জন নেওয়ার কথা, সেখানে প্রত্যেক দিন 40 জন 50 জন, কালকে রাত্রেও আমি পার হয়েছি, প্রায় 60 জন ছিল। অনেক ছোট ছোট বাচ্চা দিয়ে এখানে নৌকা চালায়, তারা নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ন্ত্রণ না করার ফলে অনেক দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে। বিআইডব্লিউটিএ বলছে ঘাটে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে তারা। সিটি কর্পোরেশনকে অনুরোধ করা হয়েছে পন্টুন দুটি সরিয়ে নেওয়ার জন্য। সিটি কর্পোরেশন ওই 2টি পন্টুন সরাই নেওয়ার পর আমরা ওইখানে আরো 2টি পন্টুন স্থাপন করব দুই সাইডে, এবং আরো 2টি গ্যাংওয়ে আমরা ওখানে স্থাপন করব যাত্রী সাধারণের পারাপারের সুবিধার্থে। চলতি বছর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে নৌকা থেকে পড়ে এক শিশু সহ 2 জন নিহত হয়েছে। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 48 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4874-এ। বেচা কেনা হয়েছে 395 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 302টির, কমেছে 37টির, আর অপরিবর্তিত আছে 49টির দর। এবার বাজারে নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। আজ ইন্ডেক্স বেড়েছে 1%। দিনের শুরু থেকেই বাজার আজ ইতিবাচক ধারায় ছিল, যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যত ছিল। আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা 8 গুণেরও বেশি ছিল। আজ প্রায় সব সেক্টরের শেয়ারেরই দর বৃদ্ধি পেয়েছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 35% বৃদ্ধি পেয়েছে। টার্নওভারের দিক থেকে টেক্সটাইল সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। বিশ্ববাজারে সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম এখন সর্বোচ্চ উচ্চতায়। আউন্স প্রতি দাম ছাড়িয়েছে $4,386। ভেনেজুয়েলা ঘিরে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর পূর্বাভাসে নিরাপদ বিনিয়োগের হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে 2026 সালে স্বর্ণের দাম $4,900 ছাড়িয়ে যেতে পারে। একই সাথে রেকর্ড বেড়েছে রূপা আর প্লাটিনামের দামও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার পারদ যত বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণের দাম। সোমবার সিঙ্গাপুরে স্পট গোল্ডের দাম 1.1% বেড়ে প্রতি আউন্স $4,386.32 দাঁড়িয়েছে, যা গত অক্টোবরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তখন প্রতি আউন্সের দাম ছিল $4,381। বিশ্লেষকরা বলছেন 2026 সালে অন্তত 2 দফা মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার কমানো হতে পারে, এমনটা ধরে নিয়ে স্বর্ণের বাজারে ঝুঁকছে বিনিয়োগকারীরা। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সুদ হার কমানোর পক্ষে। আর যখন সুদ হার কমে, তখন স্বর্ণের মতো সম্পদে বিনিয়োগ লাভজনক হয়ে ওঠে। এছাড়া জ্বালানি তেলের রাজনীতি এবং যুদ্ধের দামামাও
স্বর্ণের দাম বৃদ্ধিতে বড় প্রভাবক হিসাবে কাজ করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র জ্বালানি তেলে অবরোধ আরও কঠোর করেছে। এছাড়া বৈশ্বিক জ্বালানির বাজারে অনিশ্চয়তাও তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের চাহিদায়। উত্তেজনা ছড়িয়েছে ভূমধ্যসাগরেও। রাশিয়ার একটি তেলবাহী জাহাজে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এমন অস্থির পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তাদের পুঁজি রক্ষায় স্বর্ণ ও রূপাকেই সবচেয়ে নিরাপদ মনে করছেন বিশ্লেষকদের ভাষায়, যা সেফ হ্যাভেন আপিল। স্বর্ণের পথ ধরে বাড়ছে রূপার দামও। 2.7% বেড়ে রূপার দাম এখন প্রতি আউন্স প্রায় $69, যা আরেক রেকর্ড। একইভাবে 2008 সালের পর এই প্রথম $2000 ছাড়িয়েছে প্লাটিনামের দাম। চলতি বছর প্লাটিনামের দাম বেড়েছে 125% পর্যন্ত। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে 2026 সালে স্বর্ণের দাম আউন্স প্রতি $4900 ছাড়িয়ে যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমাগত স্বর্ণ মজুত বাড়ানো এবং নতুন করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগও স্বর্ণের বাজারকে আরও ঊর্ধ্বমুখী রাখবে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।